জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। বাংলাদেশের পণ্যে 15% কমিয়ে 20% শুল্ক হার ধার্য করে যুক্তরাষ্ট্র। এতে প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বাংলাদেশ এবং রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যাশা 20%-এর নিচে ছিল। ফেসবুক পোস্টে এসব কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গেল 8 জুলাই বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেয় হোয়াইট হাউস। পরে কয়েক দফায় আলোচনার পর শুল্ক হার 15% কমিয়ে আনতে সক্ষম হয় ঢাকা, যা কার্যকর হবে আগামী 7 আগস্ট থেকে। বাণিজ্য বৃদ্ধি ও ঘাটতি মেটাতে বেশ কিছু শর্ত পূরণে একমত হয় দুই দেশ। প্রতিবেশী দেশ ভারতের উপর 25% শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সের উপর 19% এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের উপর 20% শুল্ক ধার্য করেছে ওয়াশিংটন। এদিকে 15% কমিয়ে বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করায় স্বস্তি এসেছে বলে জানিয়েছে দেশ ব্যবসায়ীরা। বিজিএমইএ পরিচালক রকিবুল আলম চৌধুরী বলেছেন, প্রতিযোগী দেশ ভিয়েতনাম, চীন ও ভারতের শুল্ক বিবেচনায় প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে বাংলাদেশ। এদিকে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চীনের উপর আমেরিকার শুল্ক না কমালে বাংলাদেশ ক্রয়াদেশ আসবে। নতুন যে 20% শুল্ক, এটা প্রতিযোগী দেশগুলোর প্রায় কাছাকাছি হয়েছে, বিশেষ করে ভিয়েতনাম, ভারত, ক্যাম্বোডিয়া, এমনকি ভারতের চেয়ে আমরা 5% শুল্ক কিছুটা অ্যাডভান্সমেন্টে রয়েছি। চীনের থেকে আমরা প্রায় 15% রয়েছে। সুতরাং সেদিক থেকে তুলনীয় বাজারগুলোর তুলনায় আমাদের একটা ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। রপ্তানি কমার কোনো সম্ভাবনা নেই, কারণ এই জন্যই বলতে পারি আমাদের কম্পিটিটর কান্ট্রি ভিয়েতনাম, কম্বোডিয়ার চাইতে আমরা সমান জায়গায় আছি এবং সবচাইতে বেশি 1 নম্বর যারা আপনার পোশাক রপ্তানি করে থাকে চায়না, তার কিন্তু অনেকাংশে আমাদের থেকে অলমোস্ট ডাবলের কাছাকাছি। তো সেই তুলনায় যদি আমরা বলি, আমরা ওই চায়নার থেকেও কিন্তু আমরা অনেক অর্ডার পাবো। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাণিজ্য প্রতিনিধি দলকে অভিনন্দন জানান। প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার প্রত্যাশার চেয়ে 17 পয়েন্ট কমিয়ে 20%-এ নামিয়ে আনতে সক্ষমতার পরিচয় দিয়েছে বাংলাদেশ, যা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শুল্ক ও বাণিজ্য ইস্যু নিয়ে গেল ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 20% শুল্কে বাংলাদেশ প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে জুলাই যোদ্ধার ব্যানারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলছে, কি বলছেন তারা? যানবাহন চলাচল কি বন্ধ রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে তারা গতকালকেও যে দাবিটি ছিল সে একই দাবিতে কিন্তু আজও এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। গতকালের যে দুটি দাবি ছিল, যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়ার পাশাপাশি তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করেন এবং এর ফলে কিন্তু আজকেও, যেহেতু আজকে শুক্রবার, যানবাহনের চাপ খুব একটা না থাকলেও যতটুকুন যানবাহন আসলে শাহবাগ মোড়ে বা আশপাশে আছেন সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে। তারা বিকল্প রাস্তা দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আমি যদি এখন দেখাই যে চিত্রটা, তারা আসলে শাহবাগ মোড়ের রাস্তা আটকে কিন্তু তারা এখন জুমার নামাজ পড়ছেন এবং তারা কিন্তু সেই একই গতকালকে যে ব্যানার ছিল সেই ব্যানারের অধীনেই কিন্তু তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছে। তারা যতটুকু বলছিলেন, আমি শুনছিলাম যে তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের বিষয়ে সরকার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই স্থায়ী যে তারা যে এখানে আর কি অবস্থান কর্মসূচি পালন করছে সেটা অব্যাহত রাখবে। একই সাথে যদি আমি বলি যে গতকালকের যে চিত্রটি ছিল, গতকালকে যারা এই জুলাই যোদ্ধাদের ব্যানারে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তাদের থেকে কিন্তু আজকে একটু জনসংখ্যা কম, অর্থাৎ আজকে কিন্তু সেই চিত্রটা একটু ভিন্ন। তারপরও যত এখানে জনসংখ্যায় কম হলো বা বিক্ষোভকারী গতকালকের থেকেও কম হলেও কিন্তু আজকেও তারা সেই যে শাহবাগ মোড়ের যে মোড়টা, যেখানে মানে যেখান দিয়ে আর কি চৌরাস্তা, যেখান দিয়ে আশপাশে সব গাড়িগুলো চলাচল করে, সেই রাস্তাটা কিন্তু বন্ধ রয়েছে এবং এর ফলে কিন্তু আমরা এখানে যারা আসলে যাত্রী রয়েছে বা এখানে কিন্তু আপনি জানেন যে এখানে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে,
তার পিজি বারডেম হাসপাতাল রয়েছে, এর পাশেই কিন্তু ঢাকা মেডিকেল রয়েছে, ঢাকা বিশ্ব আসলে গুরুত্বপূর্ণ এলাকাগুলো কিন্তু অনেকেই ডাক্তার দেখাতে আসেন বা অনেকেই লোকাল যানবাহন ব্যবহার করে কিন্তু সেই ডাক্তার দেখাতে আসেন। অনেকে এর ফলে লোকাল যানবাহনগুলো না চলাচল করার ফলে কিন্তু তারা অনেকে হেঁটে আসতে এসেছেন এবং তাদের ভিতরে একটি অস্বস্তি বা তাদের ভিতরে একটি ক্ষোভ ছিল। আমরা কথা বলেছিলাম, তারা বিরক্তি প্রকাশ করছিলেন যে এইভাবে রাস্তা আটকে আসলে দাবি আদায়টা আসলে কতটা যৌক্তিক বলে তারা আসলে প্রশ্ন তুলেছিলেন। তবে তাদের পরও কিন্তু আমরা এখানে যতক্ষণ দেখলাম যে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেকে বৃষ্টিতে ভিজে বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু তারা তাদের জায়গায় তাদের দাবিতে তারা অনড় আছেন, যে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের স্থায়ী সমাধান সরকারের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একই সাথে গতকাল সকাল থেকে এই আন্দোলন মূলত শুরু হয়, তখন থেকেই কিন্তু তারা তাদের এই দাবি নিয়ে বিক্ষোভ বা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। যদিও এখানে কিছু কিছু অ্যাম্বুলেন্স বা গুরুত্বপূর্ণ বা জরুরি যানবাহনগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন, তবে আশপাশের বেশিরভাগই যে লোকাল যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়েছেন। অর্থাৎ আমরা যদি বলি সায়েন্স ল্যাব থেকে শুরু করে শাহবাগ মোড় অর্থাৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু যে লোকাল যানবাহনগুলোর দীর্ঘ লাইন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু যারা বিভিন্ন সরকারি ছুটির দিন হলেও যারা বিভিন্ন জরুরি কাজে বের হয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে ঠিক সময় মতো পৌঁছতে পারছেন না এবং এই সাথে তাদের সাথে যেসব যাত্রীদের সাথে বা যেসব সাধারণ জনগণের সাথে কথা বলার পর তাদের মধ্যেও যে একটা ক্ষোভ ছিল তারা কিন্তু সেই ক্ষোভটি আসলে প্রকাশ করেছে। তো সোনালী, এই ছিল আসলে জুলাই যোদ্ধাদের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির সবশেষ পরিস্থিতি আমার কাছে। শাহবাগ মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির পক্ষ থেকে যেসব প্রক্রিয়া সম্পন্ন করার দরকার সেগুলো শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর নির্বাচন নিয়ে কোনো বাধা নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে তার বক্তব্য আরও স্পষ্ট করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তারা। 2 বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে, এবং সেখানে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে। জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা এবং দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। বলেন, নতুন করে ফ্যাসিবাদের উত্থান বন্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জামায়াত। জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলন যে শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছিল সেসব শিক্ষার্থীদের স্বার্থে সরকার এখনও কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সকালে ডিআরইউতে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শিক্ষা সংস্কার কমিশনও গঠন করেনি সরকার। শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। যদিও শিক্ষার্থী শুরু হয়েছে, পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার? কোনো উদ্যোগ নেয়নি। একটি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই। আজকে শিক্ষার্থীর একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। তারা তাদেরকে ভাই হারিয়েছে, বন্ধুকে হারিয়েছে, রক্তাক্ত সে চেহারাগুলো এখনো চোখের সামনে ভাসছে। আপনি তাদের ট্রমা ঠিক করার জন্য তো কোনো উদ্যোগ নেন নাই সরকার। দক্ষিণপন্থা নামে ট্যাগ দিয়ে দেশে আবারও ইসলামপন্থীদের কোণঠাসা করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার ডিআরইউতে এনসিপির শ্রমিক উইংয়ে শ্রমিক যোগদান কর্মসূচি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে আর বোকা বানানো যাবে না। এছাড়াও ক্ষমতার বদল হলেও এখনও শ্রমিকদের সাথে অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ করে পাটোয়ারি বলেন, শ্রমিক নেতারা মালিক পক্ষের হয়ে কাজ করছেন।
শ্রমিকই, কিন্তু আমার কাছে যেটা গত কয়েক দশকে শ্রমিক এবং মালিকের মাঝে কিছু দালাল আবির্ভাব হয়েছে, যারা নামে শ্রমিক নেতা কিন্তু তারা আসলে মালিক পক্ষের দালাল। আমরা এই গণ অভ্যুত্থানের পরে দেখেছি একটি দলের দুইজন মহারথী ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে। পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন সারোয়ার হোসেন নামে এক ব্যক্তি। ভোরে 4 বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে খুনের দায় স্বীকার করেন তিনি। পরে ঘটনাস্থল থেকে নিহত সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সালমা আক্তার বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। পুলিশ জানায়, চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সারোয়ার হোসেন উপজেলার চন্দ্রাপাড়া গ্রামের জসিমউদ্দিন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে ধারালো দা দিয়ে সালমা আক্তারের ঘাড়ে আঘাত করে সারোয়ার। এতে ঘটনাস্থলে মারা যান সালমা আক্তার। পরে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান ঘাতক। পরে শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে হত্যার দায় স্বীকার করেন তিনি। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনায় ব্ল্যাক আউটের কবলে হবিগঞ্জ। দুর্ঘটনায় দীর্ঘ সময় পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও এখনও বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন। দুর্ঘটনার প্রায় 18 ঘন্টা পার হলেও এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। বিদ্যুৎবিহীন থাকায় ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। হবিগঞ্জ পিডিবির পক্ষ থেকে জানানো হয়, জরুরি মেরামতের পর 170 মেগাওয়াটের বিপরীতে কিছু এলাকায় মাত্র 30 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে পুরো স্বাভাবিক হতে আরও অন্তত একদিন সময়ের প্রয়োজন। এর আগে গতকাল সন্ধ্যা 7টার দিকে শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এরপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। টমটম বা অটো রিক্সা এগুলো তো বন্ধই, এগুলো চলে না। ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ ছিল। রেস্টুরেন্টে পানি নাই, মার্কেটে লাইন নাই, বিদ্যুতের সংকট, এই পর্যন্ত কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই। আমাদের অতিথি যারা আইছে, মেহমানগুলো আইছে, বর্ডারগুলো আইছে, মানে আমরা পানি দিতে পারতেছি না। আমরা খুব বিভ্রান্ততে আছি। ব্যবসা বাণিজ্য একেবারেই বন্ধ। বাসাতে আপনার পানি নাই, গোসল করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। এখনো তো যে অবস্থা দেখতেছেন আপনার নিজে, বিদ্যুতের কোনো ইয়ে নাই, মানে আসবে কিনা এটা বুঝতে পারতেছি না। চীনের বেইজিংয়ে উপকণ্ঠে ভয়াবহ বন্যায় 60 জনের প্রাণ গেছে। এর মধ্যেই এক বৃদ্ধাশ্রমে 61 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার সময় বয়স্কদের নার্সিংহোমটিতে প্রায় 77 জন বাসিন্দা ছিলেন। পানির উচ্চতা প্রায় 2 মিটার বা 6 ফুট হয়ে যাওয়ায় এদের মধ্যে প্রায় 40 জন সেখানে আটকে পড়েছিলেন। চীনে বন্যায় প্রাণ যাওয়া 60 জনের মধ্যে বেইজিংয়েই 44 জন, আর 16 জনের মৃত্যু হয়েছে হেবেই প্রদেশে। এদিকে রাজধানী বেইজিং এবং পার্শ্ববর্তী হেবেই প্রদেশে কমপক্ষে 31 জন নিখোঁজ রয়েছেন। ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিসংখ্যান তথ্য বলছে, বৃষ্টি ও বন্যায় শুধু বেইজিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লাখের বেশি মানুষ। এছাড়া 24,000-এর বেশি বাড়িঘর, 242টি সেতু এবং 756 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি হামলার মধ্যেই শুক্রবার গাজার জিএইচএফ খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে 1000-এর বেশি ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হওয়ার খবরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠায় সরেজমিনে তা দেখতে ও শুনতে যাবেন তিনি। সঙ্গে থাকবেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বিষয়টি নিশ্চিত করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। এর মধ্যে 89 জন শিশু। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে
এখনও পর্যন্ত ইসরায়েলি হামলা ও অপুষ্টিতে গাজায় অন্তত 18,592 শিশু নিহত হয়েছে। মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 60,000। এদিকে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 142টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণ ও বর্ষপূর্তি উদযাপনে রাজধানীতে অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এই র্যালিতে অংশ নেয় প্রায় 200 সাইক্লিস্ট। এ সময় রবীন্দ্র সরোবর, মিরপুর রোড, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অতিক্রম করেন অংশগ্রহণকারীরা। পরে দোয়েল চত্বর, বঙ্গবাজার ঘুরে র্যালিটি নগর ভবনে গিয়ে শেষ হয়। এরপর অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, শহরকে পরিষ্কার রাখতে নিজেদের উদ্যোগী হতে হবে। তিনি বলেন, বাড়ির আঙিনা ও আশেপাশে সব স্থানে খেয়াল রাখতে হবে যেন পানি না জমে। এটি শ্মশান নিধনের উপর গুরুত্ব আরোপ করে ডিএসসিসি প্রশাসক জানায়, সাইকেল ব্যবহারে নগরবাসী আগ্রহী হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। গণপ্রধানের সাথে আমাদের সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছি, যেটা কিনা আমাদের স্বাস্থ্য সব দিকেই ভালো। জুলাই আন্দোলনটাকে কেন্দ্র করে হচ্ছে এই মূলত সাইকেল র্যালিটা এখানে করা হয়েছে। জনগণকে অনুরোধ জানাবো যে আপনি নিজের আঙ্গিনা আপনি পরিষ্কার রাখুন, আপনার বাড়িঘর আপনার পরিষ্কার রাখুন এবং ময়লা নির্দিষ্ট স্থানে রেখে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের হাতে দিয়ে দিন। এই কাজটা যদি আপনারা করেন তাহলে আমরা এই নগরকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে পারবো। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। লিগ পর্বের 3 ম্যাচে এটি বাংলাদেশের প্রথম হার। বাংলাদেশের দেয়া 176 রানের টার্গেটে শুরুটা অবশ্য ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার যুবাদের। মাত্র 14 রানের মাথায় প্রথম উইকেটটি তুলে নেন আল ফাহাদ। এরপর 55 রানের জুটি গড়ে 42 বলে 39 রানে আউট হন মোহাম্মদ বুলবুলাইয়া। অর্ধশতকের দেখা পান আরমান মানাক। এছাড়া অধিনায়ক জেসন রুয়েলস খেলেন 41 রানের ইনিংস। টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশও শুরুতে হারায় ওপেনার জাওয়াদের উইকেট। এরপর 22 রানে দ্বিতীয় উইকেট হারালে খানিকটা চাপে পড়ে সফরকারীরা। তবে সেই চাপ সামলে 57 রানের জুটি গড়েন রিজান হোসেন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তামিমের 59 এবং কালাম সিদ্দিকের 49 রানের বাইরে কেউ উল্লেখযোগ্য স্কোর করতে না পারলে বাংলাদেশের ইনিংস থামে 175 রানে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।